আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নাম্বার 6 এর আলোচ্য বিষয় হচ্ছে সোনার তরী কবিতার পার্ট 2। ইতিপূর্বে আমরা সোনার তরী কবিতার পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা এই কবিতার প্রেক্ষাপট এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সরাসরি মূল কবিতায় পার্ট বাই পার্ট বিশ্লেষণ করব। চলো শিক্ষার্থীরা, দেখা যাক যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জীবন দর্শন এই কবিতায় প্রকাশিত হয়েছে তা কীভাবে ফুটে উঠেছে এবং কী ইঙ্গিত বহন করেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। প্রিয় শিক্ষার্থীরা, একটু কবিতাটা খেয়াল করো। তোমাদের পৃষ্ঠা নাম্বার 252, তোমাদের যাদের নতুন বই রয়েছে সেই নতুন বইয়ে পৃষ্ঠা 252 পৃষ্ঠাতে রয়েছে সোনার তরী কবিতাটি। সোনার তরী, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে লেখকের নাম হবে সোনার তরী। আমি এটা যেহেতু প্রিন্ট দিয়েছি অনলাইন থেকে। দেখো, প্রথমেই বলা আছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি বরষা। এই যে গগনে গরজে মেঘ ঘন বরষা, গগন হচ্ছে আকাশ, গর্জে মানে গর্জন করে, মেঘ গর্জন করছে আকাশে, ঘন বর্ষা, কোলে একা বসে আছি নাহি বরষা, অর্থাৎ কুলে, নদীর কূলে কবি একা বসে আছে, তার কোনো ভরসা পাচ্ছে না। এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে হচ্ছে মানব জীবনের যে একটা সত্য দৃষ্টিভঙ্গি, সেই জিনিসটা কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কেননা মানব জীবনের একটা সত্য সুন্দর একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু এই দুটি কবিতার মধ্যে ফুটে ওঠে। যে কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ এই যে আমরা বসে আছি, আমাদের কোনো ভরসা নেই, তাহলে মানব জীবনের দৃষ্টিভঙ্গি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত ক্লাসেই বলেছিলাম যে এই কবিতাটি হচ্ছে প্রতীকী অর্থে লেখক ব্যবহার করেছেন। প্রতীকী অর্থাৎ এই কবিতার দুটো অর্থ হতে পারে। একটা অর্থ আমি বলে দিই, একটা অর্থ হচ্ছে যে কোনো এক কৃষক তার ধান কেটে বসে আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো এখন তার ধান কেটে বসে আছে, ওই নদীর পথ দিয়েই যাচ্ছে এক মাঝি, তার নৌকা নিয়ে যাচ্ছে। তখন সেই মাঝিকে অনুনয় বিনয় করে, বিনীতভাবে অনুরোধ করে যে, হে মাঝি, তুমি আমার ধানটুকু নিয়ে যাও। তখন সেই মাঝি তার ধানটুকু নিয়ে যা, কিন্তু ধান নিয়ে গেলেও কৃষককে অর্থাৎ নিয়ে যায় না। তখন দেখা গেল যে কৃষকের যে সোনার ধান অর্থাৎ সৃষ্টকর্ম, এটা কিন্তু সোনার তরীতে স্থান পেল, কিন্তু কৃষকের কোনো জায়গা হলো না। শেষে বলে, ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি, অর্থাৎ সৃষ্টকর্ম নিয়ে চলে গেল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এই কবিতায় আমাদের মানব জীবন যে খুব ক্ষণস্থায়ী এবং মানুষের যে সৃষ্টিকর্ম, মানুষের যে সৃজনশীল চিন্তা চেতনা, এটা আজীবন অমর থাকে বা চিরদিন বেঁচে থাকে, এই জিনিসটা কিন্তু সুস্পষ্টভাবে ইঙ্গিত বহন করে। আবার অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানব জীবনের যে একটা জীবন দর্শন, এই জিনিসটা কিন্তু এই কবিতার প্রতীকী অর্থে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চলো শিক্ষার্থীরা, কীভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আমরা একটু ব্যাখ্যা করি এখন। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া, দান কাটা হলো সারা। অর্থাৎ রাশি রাশি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ভাড়া ভাড়া মানে ধান রাখার যে পাত্র, সেটাকে বোঝানো হয়েছে যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খোরো দ্বারা খর পরশা। খুরো ধারা হচ্ছে খুরের মতো ধারালো, এত ভরা নদী, খর পরশা তার অর্থাৎ তার স্রোতগুলো এত বর্ষার মতো ধারালো, প্রচণ্ড স্রোত নদীর মধ্যেই, সেই নদীর পাশেই কিন্তু ধান কেটে কৃষক বসে আছে। কাটিতে কাটিতে ধান এলো বরষা, অর্থাৎ ধান কাটতে কাটতে এই বর্ষা চলে আসলো। একখানি ছোট ক্ষেত আমি একলা। একটা জিনিস খেয়াল করো, এই যে আমি একলা দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে কিন্তু কবির একটা নিঃসঙ্গ অবস্থা বোঝানো হয়েছে। এই আমি একলা দ্বারা কবির নিঃসঙ্গ অবস্থা, অর্থাৎ কবির নিঃসঙ্গ অবস্থাকে বোঝানো হয়েছে, যে কবি একেবারে নিঃসঙ্গ অবস্থাকে বোঝানো হয়েছে। লাইন বাই লাইন কিন্তু বুঝতে হবে তোমাদের, তাছাড়া কিন্তু পরীক্ষায় সৃজনশীল আসলে ভালো লিখতে পারবে না। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। অর্থাৎ বাঁকা জল, এখানে কিন্তু মহাকালের পানির যে বাঁকা জল, এটা মহাকালের স্রোত হিসেবে কবি উপস্থাপন করেছেন। যে পরপারে দেখে আঁকা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ আকাশে এত মেঘ ঘনিয়ে এসেছে যে গাছের ছায়া পড়লে যেরকম আবহাওয়া সৃষ্টি হয়, সেরকমই
আকাশের মেঘ থাকার কারণে এরকমই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, অন্ধকারময় পরিবেশ। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। অর্থাৎ এই যে কবির যে এখানে দৃষ্টিভঙ্গিটা বোঝানো হয়েছে যে কবি এই পৃথিবীতে অর্থাৎ একেবারে একলা একাকী জীবনযাপন করছে, নিঃসঙ্গ অবস্থাটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলাছে। অর্থাৎ তার জীবনের মধ্যে মনে হচ্ছে একটি অন্ধকার তমসাচ্ছন্ন জিনিস ফুটে তুলেছে, কেননা শেষ বয়সে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মৃত্যুর চিন্তা চেতনার বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ তার যে এই যে জীবন দর্শনের কথা বললাম, এই জীবন দর্শন এই জিনিসটাও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ইহারে। অর্থাৎ ধান কেটে কবি বসে আছেন বা কৃষক, এখানে কৃষক আর কবি কিন্তু একই অর্থে ব্যবহার করা হয়েছে। কবি নিজেই কিন্তু সেখানে কৃষক বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ইহার। তরি মানে হচ্ছে নৌকা, যে গান গেয়ে নৌকা বেয়ে কে জানে আসতেছে, লেখকের মনে হচ্ছে সে আমার খুব চিরপরিচিত, এই জন্যই তাকে ডাক দিছে। দেখো, দেখে যেন মনে হয় চিনি ইহারে। সেই মাঝিকে দেখে মনে হচ্ছে যে মনে হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব চিরচেনা, এরকম মনে হচ্ছে, এই জন্য ডাক দিয়েছে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চা। অর্থাৎ মাঝি তার সোনার নৌকা নিয়ে এমনভাবে যাচ্ছে, কোনো দিকেই ডানে বামে বা সামনে পিছনে কোনো দিকেই তাকাচ্ছে না। কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ কবির যে শাশ্বত চিন্তা চেতনা, কবির যে চিরপরিচিত মাঝিকে তার যে কাছের মনে হয়েছে, এখানে কিন্তু প্রকৃতির একটা সান্নিধ্য খুঁজে পাওয়া যায়। লেখক কিন্তু মূলত প্রকৃতির চিরচেনা এই জিনিসগুলোকে কিন্তু তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে মাঝি কিন্তু প্রতীকী অর্থে মহাকালের স্রোতরূপে এখানে বর্ণনা করা হয়েছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। ওগো তুমি কোথা যাও, ওগো তুমি বলতে এখানে মাঝিকে সম্বোধন করেছেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। বারেক মানে একবার, যে একবার তুমি তোমার নৌকাটা ভিড়াও, অর্থাৎ কুলে কিনারে নিয়ে আসো, কেননা আমি যে ধান কেটে রেখে দিয়েছি সেই ধানগুলো তোমার সেই সোনার নৌকাতে তুলে নিয়ে যাও। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। যে তোমার নৌকাটা সেই মাছ নদী থেকে নিয়ে এসে একটু কিনারে রাখো, কিনারে রেখে আমার ফসলগুলো তুমি নিয়ে যাও। যেও যেথা যেতে চাও, অর্থাৎ তুমি যেখানে খুশি সেখানে যাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার দান কুলেতে এসে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন তার যে সৃষ্ট কর্মের মতো যে তার সোনার ধান, এই ধানটিকে কিন্তু তার নৌকায় তুলে দেওয়ার জন্য, অর্থাৎ সেই মাঝিকে কিন্তু অনুরোধ করছে যে তোমার নৌকাটি আমার কিনারে নিয়ে আসো, কিনারে নিয়ে আসার পরে আমার সৃষ্টিকর্মগুলো তুলে নাও। যত চাও তত লও তরুণী পরে, অর্থাৎ তোমার যত ইচ্ছা তত তুমি তোমার নৌকাতে সেই ধানগুলো উঠাও। আর আছে আর নাই দিয়েছি বলে, যে আমার যা ছিল আমি সমস্তটাই এখানে দিয়ে ফেলেছি। অর্থাৎ এখানে সৃষ্টিকর্মর কথা কিন্তু প্রতীকী অর্থে, এখানে শুধু দান না, ধান তো একটা সৃষ্টিকর্ম, এটা প্রতীকী অর্থে লেখক যত কিছু লিখেছেন বা লেখক যত কিছু তার সৃজনশীল চিন্তা চেতনা সমস্ত কিছুকে এখানে বোঝাতে চেয়েছেন যে আমার যত ছিল, আমার যত কিছু আছে সব কিছু দিয়েছি। আমার হৃদয়ের ভিতরে বা আমার মনের মন্দিরে আর কোনো কিছুই রাখি নেই, কোনো কার্পণ্য না করে আমি মুক্ত বা উদার হস্তে সব কিছু দিয়ে ফেলেছি। আর আছে আর নাই দিয়েছি বলে, এতকাল নদীকুলো যাহা লয়ে ছিনু বলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। অর্থাৎ এতকাল নদীকুলে, এতকাল ধরে এই যে নদীর কিনারে যে ফসল আমি ফলিয়েছিলাম সোনার ধান, আমি তা যাহা লয়ে ছিনু বলে, অর্থাৎ যা নিয়ে আমি এতদিন ছিলাম, ছিনু মানে ছিলাম, যা নিয়ে আমি এতদিন ছিলাম, এগুলোর মধ্য দিয়ে আমি সব কিছু ভুলেছিলাম, সকলে তোমাকে আমি দিয়ে দিলাম। থরে বিথরে মানে সুবিন্যস্তভাবে সুন্দর করে সাজিয়ে আমি তোমাকে দিয়ে দিলাম। এগুলো কবি মাঝিকে বলছেন। এখন আমারে লহ করুণা করে, এখন তুমি তো আমার সৃষ্টিকর্মগুলো তুলে নিলে তোমার নৌকায়, এখন আমাকে দয়া করে তোমার নৌকায় আমাকে একটু জায়গা দাও, তোমার নৌকা আমাকে একটু আশ্রয় দাও। ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে বরি। অর্থাৎ মাঝি এখানে উত্তর দিল যে ঠাই নাই ছোট সে তরি, অর্থাৎ আমার সেই ছোট্ট নৌকায় আর কোনো জায়গা নেই,
তুমি যে তোমার সৃষ্ট ফল অর্থাৎ সোনার দান তুমি দিয়েছ, এতেই আমার নৌকা ভরে গিয়েছে, অথচ তোমাকে আমি কিভাবে জায়গা দেব? ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বরি। অর্থাৎ এই দুটি লাইনের মধ্যে দেখো কবির কিন্তু আরেকটি নিঃসঙ্গর অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে, যে কবি যে সৃজনশীল চিন্তা চেতনাগুলো মানুষ গ্রহণ করলো, কিন্তু এই যে আমাদের সময় মহাকাল ব্যক্তি মানুষকে কিন্তু কি করলো? উপেক্ষা করলো, ব্যক্তি মানুষকে গ্রহণ করতে পারলো না। এই যে কবির যে জীবন দর্শন কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, যে প্রত্যেকটি মানুষের সৃজনশীল চিন্তা চেতনাগুলো বা সৃজনশীল কর্মগুলো পৃথিবীতে অমর হয়ে থাকে, কিন্তু ব্যক্তি মানুষ পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে না। মহাকালের স্রোতে ঠিকই একসময় সে বিলীন হয়ে যায়। শ্রাবণ গগন গিরে গণ মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই যে শ্রাবণ গগন অর্থাৎ শ্রাবণ মাসের সময় যে আকাশে যে মেঘ, আকাশে যে বৃষ্টি থাকে, আকাশের যে কালো তরু ছায়া মশি মাখা থাকে, সেই জিনিসগুলোর মধ্যে সেই আবহাওয়া অর্থাৎ বৈরী পরিবেশের মধ্যেই শূন্য নদীর তীরে একা একাই পড়ে থাকলো কবি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ কবির জীবনের এখানে একটা হতাশা, কবির জীবনের একটা আশঙ্কা, এই জিনিসটি কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ব্যক্তি মানুষ কিন্তু মহাকালের কাছে ব্যক্তি মানুষ কিন্তু খুব তুচ্ছ। মহাকাল শুধু আমাদের যে সৃজনশীল চিন্তা চেতনা বা সৃষ্ট কর্ম এই জিনিসগুলোকেই গ্রহণ করে। আমাদের পাঠ পরিচিতিতেও আমরা দেখব যে ব্যক্তি তথা শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। আমাদের আলোচ্য কবিতায় কিন্তু এরকমই আমরা দেখলাম যে ব্যক্তি মানুষ কিন্তু মহাকালের করাল গ্রাসে কিন্তু নিষ্পেষিত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই। অর্থাৎ এই কবিতার মূল শিক্ষা হচ্ছে যে মানুষের কর্মফল আজীবন বেঁচে থাকে, আর মানুষ আজীবন বেঁচে থাকে না। অর্থাৎ কীর্তিমানের মৃত্যু নয়, একটা কথা আছে যে কীর্তিমান ব্যক্তিকে হয়তো মনে না রাখতে পারলেও মানুষ কিন্তু তার যে সৃজনশীল চিন্তা চেতনা, সৃজনশীল কর্মফল, সেই জিনিসগুলো মানুষ ভোগ করে, সেই জিনিসগুলো মানুষ সারা জীবন মনে রাখেন। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার তাহলে আমাদের যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন দর্শন ফুটিয়ে তুলেছিলেন, আশা করি আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে একদিকে একটি মাঝিকে কেন্দ্র করে আর কৃষককে কেন্দ্র করে, কৃষক খেতে ধান কেটেছে তার একটা পরিবেশের বর্ণনা দিয়েছেন, আরেকটা কবি তার প্রতীকী অর্থে বলেছেন মানুষের জীবন দর্শন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই কবিতাটির ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই ফোন নাম্বারে ফোন দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।